আমার ফুফাতো বোন ফারিয়া, যাকে আমি ছোটবেলা থেকেই অনেক ভালোবাসতাম, কিন্তু সে আমাকে পছন্দ করত না, আমাকে ভালোবাসত না। অবশেষে তার ভালোবাসা পাওয়ার জন্য তার সাথে আমার এমন কিছু হলো, যার ফলে সে আমাকে বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করে বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে, নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চল বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি মাহিম। আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো, যেটা আমার ফুফাতো বোন ফারিয়াকে নিয়ে। ফারিয়া একজন খুবই প্রাণবন্ত আর বন্ধুত্বপূর্ণ মেয়ে। তার হাসি সবার মন জয় করে নেয়, যেন সকালে রোদের মতো উজ্জ্বল। ছোটবেলা থেকেই আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। আমি এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আর ফারিয়া কলেজে। তার সহজ সরল কথা আর সবাইকে আপন করে নেওয়ার স্বভাব আমাকে সবসময় আকর্ষণ করে। ফারিয়া আমার কাছে শুধু ফুফাতো বোনই নয়, আমার ছোটবেলার একজন খুব কাছের বন্ধু। একদিন আমি ফুপুর বাড়িতে বেড়াতে গেলাম। গ্রামের সেই সবুজ পরিবেশ, নদীর শান্ত জল আর মৃদু বাতাস আমার মনকে সব সময় টানে। সকাল 11টায় বেরিয়েছিলাম, কিন্তু গাড়ি পেতে দেরি হওয়ায় ফুফুর বাড়ির সামনে পৌঁছতে দুপুর 1টা বেজে গেল। বাড়ির কাছে পৌঁছে দেখি ফারিয়া নদীর থেকে ফিরছে। তাকে দেখে আমার মন ভালো হয়ে গেল। সে আমাকে দেখে হেসে বলল, ভাইজা তুমি এসেছ। আমি হাসি মুখে বাড়ির দিকে এগোলাম। বাড়ির সামনে গিয়ে ফুফু নাজমা বেগমের সঙ্গে সালাম বিনিময় করলাম। ফুফু আমাকে দেখে খুশি হয়ে বললেন, এতদিন পর এলি মাহিম, আয় ভেতরে আয়। আমি ভেতরে গেলাম, কিন্তু ভুল করে ফারিয়া রুমের দিকে চলে গেলাম। ফারিয়া তখন সেখানে ছিল। আমাকে দেখে সে অবাক হয়ে বলল, ভাইয়া তুমি এখানে? আমি তৎক্ষণাৎ বেরিয়ে এলাম আর লজ্জায় বললাম, সরি, ভুল হয়ে গেছে। ফুফু এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মাহিম? ফারিয়া হেসে বলল, কিছু নাম্মু, ভাইজা ভুল করে আমার রুমে ঢুকে পড়েছে। আমি ব্যাখ্যা করলাম, ফুফু আগেই রুমে আমি থাকতাম, তাই ভুল হয়ে গেছে। ফুফু এসে বললেন, ফারিয়া এখন এই রুম এ থাকে, তুই 3 নম্বর রুম এগিয়ে রেস্টে নে। আমি মাথা নেড়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ফারিয়া আমার জন্য নাশতা নিয়ে এলো। আমি বললাম, ফারিয়া তখনকার জন্য সত্যি সরি, আমি ইচ্ছে করে যাইনি। সে হেসে বলল, ইটস ওকে ভাইজা, এদের তোমার কোনো দোষ নেই। তারপর আমরা গল্প শুরু করলাম। ফারিয়া জানাল সে কলেজে ভালো করছে, আর তার স্বপ্ন একদিন বড় কিছু করার। তার কথা শুনতে শুনতে আমি তার প্রতি আরও শ্রদ্ধার ভালোবাসা অনুভব করলাম। বিকেলে ফারিয়া বলল, চলো ভাইজা নদীর পাড়ে একটু ঘুরে আসি। আমরা নদীর ধারে গেলাম। সূর্যাস্তের আলো তখন গ্রামের প্রকৃতি যেন আরও সুন্দর। আমি বললাম, ফারিয়া তোর সঙ্গে এই সময়গুলো সব সময় মনে থাকবে। সে হেসে বলল, ভাইজা তুমিও তো কম যাও না। আমরা গল্প করতে করতে অনেকটা সময় কাটালাম। আমার মন তখন ফারিয়ার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞতায় ভরে উঠল। সন্ধ্যায় ফুপু আমাদের বললেন, তোরা দুজনে মিলে পুকুর থেকে মাছ ধরে আন, রাতে মাছের ঝোল রান্না করব। আমরা হাসি মুখে পুকুরের দিকে গেলাম। ফারিয়া মাছ ধরার জাল নিয়ে এল, আর আমি তার সঙ্গে হালকা মজা করলাম। বললাম, তুই তো দেখি মাছ ধরার এক্সপার্ট। সে হেসে বলল, দেখো ভাইজা, আমি তোমাকে হারিয়ে দেব। আমরা মিলে মাছ ধরলাম, আর সেই মুহূর্তগুলো আমার কাছে অমূল্য মনে হলো। রাতে খাবার পর আমি আমার রুমে বসে ভাবছিলাম, ফারিয়ার সঙ্গে কাটানো এই সময়গুলো আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমি ঠিক করলাম এই বেড়ানোর সময় ফারিয়ার সঙ্গে আরও কাছাকাছি সময় কাটাবো। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ছিল, কিভাবে আমরা আমাদের এই বন্ধুত্বকে আরও গভীর করতে পারি? এই ভাবনা নিয়েই আমার দিন শেষ হলো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। গ্রামের শান্ত সকাল, দূরে পাখির ডাক আর ফুলের মৃদু গন্ধ আমার মনকে প্রশান্ত করছিল। ফারিয়া তখন উঠোনে ফুফুর সঙ্গে কিছু নিয়ে হাসাহাসি করছে। তার হাসির শব্দ শুনে আমার মনটা আবারও তার প্রতি আকৃষ্ট হলো। আমি ভাবলাম, আজ ফারিয়ার সঙ্গে আরও কিছু সময় কাটাবো, আমাদের বন্ধুত্বকে আরও গভীর করার চেষ্টা করব। ফুফু আমাকে ডেকে বললেন, মাহিম, তুই আর ফারিয়া বাজার থেকে কিছু সবজি নিয়ে আয়, আজ তোদের পছন্দের মাছের ঝোল রান্না হবে। ফারিয়া হাসি মুখে রাজি হলো, আর আমরাও বাজারের দিকে রওনা দিলাম। পথে হাঁটতে হাঁটতে ফারিয়া বলল, ভাইজা, শহরের জীবনের তুলনায় গ্রামের এই সরল জীবন কেমন লাগছে? আমি বললাম, এখানে এলে মনে হয় সব চিন্তা দূর হয়ে যায়, আর তোর সঙ্গে সময় কাটালে এটা আরও বেশি ভালো লাগে। সে মুচকি হেসে বলল, আবার তুমি শুরু করলে বাজারে পৌঁছে। আমরা দুজনে মিলে সবজি কিনলাম। ফারিয়া বরদাম করার সময় এমন মজার কথা বলছিল যে বাজারের লোকজনও হাসছিল। আমি ভাবলাম, এই মেয়েটার মধ্যে একটা অনন্য আকর্ষণ আছে যা সবাইকে কাছে টানে। ফেরার পথে আমি বললাম, ফারিয়া, তোর হাসি সত্যিই অনেক সুন্দর।
সে হেসে বলল, ভাইয়া তুমি না একদম গল্পের চরিত্রের মতো কথা বলো। আমরা দুজনেই হেসে উঠলাম। দুপুরে খাওয়ার পর ফারিয়া বলল, চলো ভাইজা গ্রামের মাঠে একটু ঘুরে আসি। আমরা মাঠের দিকে গেলাম। সবুজ ধানের ক্ষেত, দূরে গাছের সারি আর আকাশে ভেসে বেড়ানো মেঘ, সব মিলিয়ে একটা অপূর্ব দৃশ্য। ফারিয়া বলল, ভাইজা আমার এই গ্রামটা খুব ভালো লাগে, এখানে মনটা শান্ত হয়। আমি বললাম, আমারও, আর তোর সঙ্গে সময়গুলো আরও বিশেষ হয়ে ওঠে। সে হাসল আর আমি বুঝলাম আমাদের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। বিকেলে আমরা নদীর পাড়ে বসে গল্প করছিলাম। ফারিয়া হঠাৎ জিজ্ঞেস করল, ভাইয়া তুমি কখনো কারোর জন্য অনেক বেশি কিছু অনুভব করেছ? আমি একটু থমকে গেলাম। তারপর বললাম, হ্যাঁ করেছি, কিন্তু আমি চাই না আমার অনুভূতি আমাদের বন্ধুত্বর মাঝে কোনো দূরত্ব তৈরি করুক। ফারিয়া মৃদু হেসে বলল, ভাইজা তুমি আমার খুব ভালো বন্ধু, আমি চাই আমাদের এই বন্ধুত্বটা সব সময় এমনই থাকুক। আমি বললাম, অবশ্যই ফারিয়া, আমি সব সময় তোর পাশে থাকব। আমার মনে একটু কষ্ট হলেও আমি তার কথাকে সম্মান করলাম। রাতে ফুফু আমাদের বললেন, তোরা কাল সকালে আমার সঙ্গে মন্দিরে যাবি, পূজা দেব। আমরা দুজনেই রাজি হলাম। ফারিয়া আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। আমি ভাবলাম, আমাদের এই বন্ধুত্বের সৌন্দর্য আমি হারাতে চাই না। আমি ঠিক করলাম আমি ফারিয়ার পাশে থাকব। তার বন্ধু হিসেবে তার সুখের জন্য ঘুমানোর আগে আমি ভাবছিলাম ফারিয়ার সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। আমি জানি বন্ধুত্ব আর ভালোবাসা ধৈর্যের উপর নির্ভর করে। আমি ঠিক করলাম আমি ফারিয়ার জন্য অপেক্ষা করব, তার বন্ধু হিসেবে তার সঙ্গে আরও সুন্দর স্মৃতি তৈরি করব। সকালে আমরা ফুফুর সঙ্গে গ্রামের ছোট্ট মন্দিরে গেলাম। মন্দিরে ফুল আর ধূপের মিষ্টি গন্ধে পরিবেশটা শান্ত আর পবিত্র ছিল। ফারিয়া পূজার জন্য ফুলের মালা নিয়ে এসেছিল, আর তার মনোযোগী প্রার্থনা দেখে আমার মনটা শান্ত হলো। আমি তার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম, তার এই শান্তি আর আন্তরিকতা আমার কাছে সবচেয়ে মূল্যবান। পূজা শেষে আমরা মন্দিরের বাইরে বসে ফুফুর সঙ্গে গল্প করছিলাম। ফুফু বললেন, মাহিম তুই শহরে থাকিস, তবু গ্রামের এই সরল জীবনের প্রতি তো টান দেখে আমার ভালো লাগে। ফারিয়া হেসে বলল, আম্মু ভাইজা বলে গ্রামে এলে তার মন শান্ত হয়। আমি ফারিয়ার দিকে তাকিয়ে বললাম, শুধু গ্রাম নয়, তোর সঙ্গে সময় কাটালে মন আরও প্রশান্ত হয়। ফারিয়া মুচকি হেসে মুখ নিচু করল আর ফুফু হেসে বললেন, তোরা দুজনে মিলে সব সময় মজা করিস। দুপুরে ফারিয়া বলল, ভাইজা চলো আমাদের পুরানো স্কুলটা দেখে আসি, অনেকদিন যাইনি। আমরা গ্রামের স্কুলের দিকে হাঁটতে শুরু করলাম। পথে ফারিয়া ছোটবেলার গল্প শোনাচ্ছিল, কিভাবে সে স্কুলে দুষ্টুমি করত, শিক্ষকদের কাছে ধরা পড়ত। আমি হাসতে হাসতে বললাম, তুই তো ছোটবেলা থেকেই সবাইকে মাতিয়ে রাখতি। সে হেসে বলল, আর তুমি নাকি সব সময় বই নিয়ে পড়তে বসে যেতে। আমরা দুজনেই হাসতে লাগলাম। স্কুলে পৌঁছে দেখি স্কুলের মাঠে সেই পুরানো বটগাছটা এখনো দাঁড়িয়ে আছে। আমরা গাছের নিচে বসলাম। ফারিয়া বলল, ভাইজা এই গাছের নিচে আমরা ছোটবেলায় কত খেলেছি, মনে আছে? আমি বললাম, মনে আছে, তুই সবসময় আমাকে খেলায় হারিয়ে দিতি। সে হেসে বলল, এখনো হারিয়ে দেব, চলো দেখি তুমি এখন কত দ্রুত দৌড়াতে পারো। আমরা মাঠে দৌড় শুরু করলাম আর ফারিয়ার হাসি আমার মনকে ভরিয়ে দিল। বিকেলে ফুফু আমাদের জন্য আমের আচার আর পিঠা বানিয়েছিলেন। আমরা সবাই উঠোনে বসে খাচ্ছিলাম। ফারিয়া হঠাৎ বলল, ভাইজা তুমি জীবনে কি করতে চাও? আমি বললাম, আমি চাই একটা সুন্দর জীবন যেখানে আমার প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে পারি। ফারিয়া চুপ করে গেল, কিন্তু তার চোখে একটা ভাবনার ছোঁয়া দেখলাম। সে কিছু না বলে শুধু মুচকি হাসল। রাতে আমরা বারান্দায় বসে তারা দেখছিলাম। ফারিয়া বলল, ভাইজা তুমি যে আমার জন্য এত ভাবো এটা আমার কাছে অনেক মূল্যবান, কিন্তু আমি এখনও নিজের মনের কথা পুরোপুরি বুঝতে পারছি না। আমি বললাম, ফারিয়া তুই যত সময় নিতে চাস নে, আমি সবসময় তোর বন্ধু হিসেবে পাশে থাকব। সে মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাইজা, তুমি সত্যি অনেক ভালো। তার কথায় আমার মনটা হালকা হলো। পরের দিন সকালে ফারিয়া বলল, চলো ভাইজা গ্রামের মেলায় যাই, অনেক মজা হবে। আমরা মেলায় গেলাম। মেলায় নানারকম দোকান, হাতে তৈরি খেলনা আর মিষ্টির গন্ধে পরিবেশটা উৎসব মুখর ছিল। ফারিয়া একটা মাটির কলসি কিনল আর আমাকে বলল, ভাইজা এটা আমি তোমার জন্য রাখব, শহরে ফিরলে এটা নিয়ে যাবে। আমি হেসে বললাম, এটা আমার কাছে তোর স্মৃতি হয়ে থাকবে। সে হাসল, আর আমার মনে হলো তার হাসিতে একটা নতুন উষ্ণতা আছে। মেলা থেকে ফেরার পথে আমি ফারিয়াকে বললাম, ফারিয়া আমি সবসময় তোর পাশে থাকব। যেভাবেই দুই চাস। সে কিছু না বলে শুধু মাথা নেড়ে হাসল।
আমি বুঝলাম তার মনে কিছু চলছে, কিন্তু সে এখনও প্রস্তুত নয়। আমি ঠিক করলাম আমি তাকে সময় দেব, তার বন্ধু হিসেবে তার পাশে থাকব, তার সুখের জন্য। মেলা থেকে ফিরে আমরা বাড়িতে বসে ফুফুর সঙ্গে গল্প করছিলাম। ফারিয়া মেলায় কেনা মাটির কলসিটা হাতে নিয়ে আমাকে দেখিয়ে বলল, ভাইজা, এটা দেখো, এটা আমি তোমার জন্য রেখেছি। শহরে ফিরলে এটা নিয়ে যাবে। আমি হেসে বললাম, ফারিয়া, এই কলসি আমার কাছে তোর স্মৃতি হয়ে থাকবে। তার চোখে একটা উষ্ণ হাসি দেখলাম, যেন আমার কথাটা তার মনে কিছুটা ছোঁয়া দিয়েছে। ফুফু হেসে বললেন, তোরা দুজনে মিলে সব সময় এমন মিষ্টি কথা বলিস। পরের দিন সকালে আমি আর ফারিয়া গ্রামের একটা ছোট্ট পাহাড়ে উঠতে গেলাম। পাহাড়ের চূড়ায় পৌঁছে চারপাশে সবুজ প্রকৃতি দেখে মন ভরে গেল। ফারিয়া বলল, ভাইজা, এখান থেকে পুরো গ্রামটা কত সুন্দর দেখায়, তাই না? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তোর সঙ্গে এই মুহূর্তগুলো এই সৌন্দর্যকে আরও বিশেষ করে। সে মুচকি হেসে বলল, তুমি না সব সময় এমন কথা বলো। আমি হেসে বললাম, কি করব, তুই যে আমার মনের কথাগুলো বের করে আনিস। পাহাড় থেকে ফেরার পথে আমরা একটা ছোট্ট ঝর্ণার কাছে থামলাম। ফারিয়া পানিতে পা ডুবিয়ে বসল, আর আমি তার পাশে বসে তার কথা শুনছিলাম। সে বলল, ভাইজা, আমার কলেজের বন্ধু রিয়া বলছিল, ভালোবাসা হলো এমন একটা জিনিস যেটা জোর করে আসে না। আমি বললাম, ঠিক বলেছে, ভালোবাসা হলো ধৈর্য আর সম্মানের খেলা। ফারিয়া আমার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি অনেক ধৈর্যশীল ভাইজা, এটা আমার খুব ভালো লাগে। তার কথায় আমার মনে একটা আশার আলো জ্বলে উঠল। বিকেলে ফুফু আমাদের গ্রামের একটা সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে গেলেন। সেখানে গ্রামের মানুষ গান গাইছিল, নাচছিল। ফারিয়া একটা লোকগান গাইল। তার কণ্ঠ এত মধুর ছিল যে সবাই মুগ্ধ হয়ে গেল। আমি তার গান শুনতে শুনতে ভাবছিলাম, এই মেয়েটার মধ্যে এত গুণ কিভাবে এল। গান শেষে আমি তাকে বললাম, ফারিয়া, তোর গান শুনে মনে হলো তুই এই গ্রামের সবচেয়ে সুন্দর সুর। সে হেসে বলল, আর তুমি আমার প্রশংসা করার চ্যাম্পিয়ন। রাতে আমরা বাড়ির ছাদে বসে গল্প করছিলাম। ফারিয়া বলল, ভাইজা, তুমি যেভাবে আমার পাশে থাকো আমাকে বোঝো, এটা আমার খুব ভালো লাগে। আমি বললাম, ফারিয়া, আমি শুধু চাই তুই সুখী থাকিস, তোর হাসি আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। সে চুপ করে আমার দিকে তাকাল, তার চোখে একটা উজ্জ্বলতা। আমি বুঝলাম তার মনে আমার জন্য কিছুটা জায়গা তৈরি হচ্ছে। পরের দিন আমরা গ্রামের একটা পুকুরে মাছ ধরতে গেলাম। ফারিয়া জাল ফেলছিল আর আমি তার পাশে বসে সাহায্য করছিলাম। হঠাৎ সে পিছলে পড়ে যাচ্ছিল। আমি তাকে ধরে ফেললাম। আমাদের চোখাচোখে হলো, আর সেই মুহূর্তে আমার মনে হলো সময় থমকে গেছে। ফারিয়া মৃদু হেসে বলল, থ্যাংক ইউ ভাইজা। আমি হেসে বললাম, তোকে সবসময় পাশে রাখা আমার কাজ। সে হাসল, আর আমার মনে হলো আমাদের মধ্যে একটা বিশেষ বন্ধন তৈরি হচ্ছে। সন্ধ্যায় ফুফু আমাদের জন্য পিঠে বানিয়েছিলেন। আমরা সবাই মিলে উঠোনে বসে গল্প করতে করতে খাচ্ছিলাম। ফারিয়া বলল, ভাইজা, তুমি শহরে ফিরলে গ্রামের এই মুহূর্তগুলো মিস করবে, তাই না? আমি বললাম, শুধু গ্রাম নয়, তোর সঙ্গে কাটানো এই সময়গুলো মিস করব। সে হাসল, আর তার হাসিতে একটা গভীরতা ছিল। আমি ভাবলাম তার মন হয়তো ধীরে ধীরে আমার দিকে ঝুঁকছে। রাতে ঘুমানোর আগে আমি ভাবছিলাম, ফারিয়ার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনকে আরও সমৃদ্ধ করছে। আমি জানি তার মনের কাছে পৌঁছতে সময় লাগবে, কিন্তু আমি প্রস্তুত ছিলাম। আমি ঠিক করলাম আমি তার পাশে থাকব, তার বন্ধু হিসেবে, তার সুখের জন্য। আমার মনে একটা বিশ্বাস জন্মে নিল, একদিন ফারিয়া আমার অনুভূতি বুঝবে। পরের দিন সকালে আমি আর ফারিয়া গ্রামের একটা পুরনো বাঁশ বাগানে ঘুরতে গেলাম। বাঁশের পাতার মধ্য দিয়ে সূর্যের আলো এসে মাটিতে ছোট ছোট আলোর দাগ ফেলছিল। ফারিয়া হাঁটতে হাঁটতে বলল, ভাইজা, এই জায়গাটা আমার খুব প্রিয়। এখানে এলে মনটা শান্ত হয়। আমি বললাম, তোর সঙ্গে থাকলে আমারও মন শান্ত হয়। ভারিয়া সে মুচকি হেসে বলল, তুমি না সব সময় এমন কথা বলো। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম তারই হাসিটা আমার জন্য কতটা মূল্যবান। বাঁশ বাগান থেকে ফিরে আমরা ফুফুর সঙ্গে দুপুরের খাওয়ার আয়োজন করলাম। ফুপু আমাদের জন্য পছন্দের ইলিশ মাছের ঝোল রান্না করেছিলেন। খেতে খেতে ফারিয়া করল, ভাইজা, তুমি যে বলেছিলে তুমি আমার জন্য অপেক্ষা করবে, সেটা কি সত্যি? আমি বললাম, অবশ্যই সত্যি, আমি তোকে কখনো মিথ্যা বলিনি। সে চুপ করে গেল, তারপর বলল, তুমি অনেক ভালো ভাইয়া। আমি তোমার এই ভালোবাসা দেখে মুগ্ধ হই। তার কথায় আমার মন আনন্দে ভরে গেল। সন্ধ্যায় আমরা গ্রামের একটা ছোট্ট বইমেলায় গেলাম। ফারিয়া বইয়ের দোকানে ঘুরে কবিতার বই দেখছিল। আমি তাকে একটা রবীন্দ্রনাথের কবিতার বই উপহার দিলাম। সে খুশি হয়ে বলল, ভাইজা, তুমি জানলে কিভাবে আমি কবিতা পড়তে ভালোবাসি? আমি হেসে বললাম, তোর চোখ দেখলেই বোঝা যায় তুই কবিতার মতোই সুন্দর। সে মুচকি হেসে মুখ নিচু করল, কিন্তু আমি দেখলাম তার মুখে একটা নতুন হাসি ফুটে উঠেছে। সন্ধ্যায় আমরা নদীর পাড়ে বসে সূর্যাস্ত দেখছিলাম।
ফারিয়া বলল, ভাইজা, আমার একটা স্বপ্ন আছে। আমি চাই আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে সবসময় বুঝবে, সম্মান করবে। আমি বললাম, ফারিয়া, আমি সবসময় তোকে বুঝতে চেষ্টা করি, তুই যা চাস আমি সেটাই চাই। সে আমার দিকে তাকিয়ে বলল, জানি ভাইজা, তাই তুমি আমার কাছে এতটা বিশেষ। তার কথায় আমার মনে একটা উষ্ণ অনুভূতি জাগল। রাতে ফুফু আমাদের গ্রামের একটা পুরনো গল্প শোনালেন। গল্পটা ছিল একটা বন্ধুত্বের গল্প, যেখানে ধৈর্য আর বিশ্বাস দুজনকে আরও কাছে এনেছিল। ফারিয়া গল্প শুনতে শুনতে আমার দিকে তাকাচ্ছিল। আমি বুঝলাম সে হয়তো আমাদের বন্ধুত্বের গভীরতা বুঝতে চেষ্টা করছে। গল্প শেষে সে বলল, ভাইয়া, ধৈর্য সত্যিই অনেক বড় জিনিস, তাই না? আমি বললাম, হ্যাঁ ফারিয়া, আর আমি তোর জন্য সব সময় ধৈর্য ধরতে পারি। পরের দিন আমরা গ্রামের একটা ছোট্ট মসজিদে গেলাম। ফারিয়া সেখানে মানুষের জন্য দোয়া করছিল। আমি তার পাশে দাঁড়িয়ে ভাবছিলাম তার মনটা কতটা পরিষ্কার। দোয়া শেষে সে বলল, ভাইজা, আমি দোয়া করেছি আমার জীবনে যেন সঠিক মানুষ আসে। আমি হেসে বললাম, আমিও দোয়া করেছি তুই যেন সবসময় সুখী থাকিস। সে মৃদু হেসে বলল, তুমি সত্যি আমার জন্য অনেক ভাবো। সন্ধ্যায় আমরা বাড়ির উঠোনে বসে গল্প করছিলাম। ফারিয়া হঠাৎ বলল, ভাইয়া, তুমি যা আমার জন্য এতটা ভাবো, এটা আমার কাছে অনেক বড় একটা জিনিস, কিন্তু আমার মন এখনো পুরোপুরি প্রস্তুত নয়। আমি বললাম, ফারিয়া, আমি তোকে কখনো জোর করব না। তুই যখন প্রস্তুত হবি আমি তখনও তোর পাশে থাকব। সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি সত্যি অসাধারণ ভাইয়া। রাতে ঘুমানোর আগে আমি ভাবছিলাম ফারিয়ার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমাকে আরও কাছে টানছে। তার কথা আমাকে আশা দিচ্ছিল। আমি জানতাম তার মনের কাছে পৌঁছতে সময় লাগবে, কিন্তু আমার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল ফারিয়া একদিন আমাকে বসবে, আর আমাদের বন্ধুত্বটা আরও গভীর হবে। সকালে উঠে দেখি ফুফু বাড়ির উঠোনে বসে ফারিয়ার সঙ্গে কিছু নিয়ে কথা বলছেন। কাছে গিয়ে শুনলাম ফুফু বলছেন, ফারিয়া, তুই কলেজে ভালো করছিস, এবার নিজের ভবিষ্যৎ নিয়ে একটু ভাব। ফারিয়া হেসে বলল, আম্মু, আমি ভাবছি, কিন্তু এখনও সবকিছু পরিষ্কার নয়। আমি তাদের কথার মাঝে ঢুকে বললাম, ফারিয়া, তুই যা করবি আমি সবসময় তোর পাশে থাকব। সে আমার দিকে তাকে মৃদু হাসল, আর আমার মনে হলো তার হাসিতে একটা নতুন উষ্ণতা আছে। দুপুরে আমরা গ্রামের একটা ছোট্ট বাগানে গেলাম, যেখানে ফারিয়ার পছন্দের ফুলের গাছ ছিল। সে ফুল তুলতে তুলতে বলল, ভাইজা, ফুলগুলো দেখে মনে হয় জীবনটা এত সুন্দর কেন? আমি বললাম, ফারিয়া, তোর হাসি এই ফুলগুলোর চেয়েও সুন্দর, আর তা জীবনকে আরও রঙিন করে। সে মুচকি হেসে বলল, তুমি না সব সময় আমাকে খুশি করার কথা বলো। আমরা দুজনেই হেসে উঠলাম, আর সেই মুহূর্তে আমাদের বন্ধুত্ব আর গভীর হল। বিকেলে ফারিয়া বলল, চলো ভাইজা, গ্রামের পুরনো লাইব্রেরিটা দেখে আসি। আমরা লাইব্রেরিতে গেলাম, যেখানে পুরনো বইয়ের গন্ধ আর শান্ত পরিবেশ আমাদের মন ভরিয়ে দিল। ফারিয়া একটা কবিতার বই নিয়ে পড়তে শুরু করল। আমি তার পাশে বসে বললাম, তুই যখন কবিতা পড়িস মনে হয় তুই নিজেই একটা জীবন্ত কবিতা। সে হেসে বলল, ভাইজা, তোমার কথাগুলো আমার মন ছুঁয়ে যায়। তার কথায় আমার মন আনন্দে ভরে গেল। সন্ধ্যায় আমরা নদীর পাড়ে বসে গল্প করছিলাম। ফারিয়া বলল, ভাইজা, তুমি যে আমার জন্য এত কিছু করো, এটা আমাকে অনেক ভাবায়। আমি তোমার এই ক্যারিং স্বভাবের জন্য কৃতজ্ঞ। আমি বললাম, ফারিয়া, আমি শুধু চাই তুই সুখী থাকিস। আমার অনুভূতি তোর জন্য সবসময় অপেক্ষা করবে। সে চুপ করে আমার দিকে তাকাল, তার চোখে একটা গভীর ভাব। আমি বুঝলাম তার মনে আমার জন্য একটা বিশেষ জায়গা তৈরি হচ্ছে। রাতে ফুফু আমাদের গ্রামের একটা পুরনো গল্প শোনালেন, যেখানে ধৈর্য আর বিশ্বাস একজনকে তার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। ফারিয়া গল্প শুনতে শুনতে আমার দিকে তাকাচ্ছিল। আমি বুঝলাম সে আমার ধৈর্য আর অনুভূতির গভীরতা বোঝার চেষ্টা করছে। গল্প শেষে বলল, ভাইয়া, ধৈর্য সত্যি অনেক বড় জিনিস, তাই না? আমি বললাম, হ্যাঁ ভারিয়া, আর আমি তোর জন্য সব সময় ধৈর্য ধরতে পারি। সে মৃদু হেসে মাথা নাড়ল। পরের দিন আমরা গ্রামের একটা ছোট্ট মাঠে গেলাম, যেখানে ফারিয়া আমাকে ঘুড়ি ওড়ানো শেখাতে চাইল। আমি ঘুড়ি ওড়াতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছিলাম, আর ভারিয়া হাসতে হাসতে বলল, ভাইয়া, তুমি তো দেখি ঘড়ির চেয়েও বেশি উঠতে চাও। আমি বললাম, তোর হাসি দেখলে আমার মনটা আকাশে উড়ে যায়। সে হাসল, আর আমরা দুজনে মিলে ঘুড়ি উড়ানোর চেষ্টা করতে লাগলাম। সেই মুহূর্তে আমার মনে হলো আমাদের বন্ধুত্ব আরও কাছাকাছি আসছে। সন্ধ্যায় ফুফু আমাদের জন্য পায়েস রান্না করেছিলেন। খেতে খেতে ফারিয়া বলল, ভাইজা, তুমি যে আমার জন্য এত কিছু করো, এটা আমাকে অনেক কিছু ভাবায়। আমি চাই না তুমি কখনো কষ্ট পাও। আমি বললাম, ফারিয়া, তোর সঙ্গে থাকাটাই আমার সুখ। আমি কখনো কষ্ট পাই না। সে আমার দিকে তাকিয়ে মৃদু হাসল।
আর আমি বুঝলাম তার মনে আমার জন্য একটা নতুন অনুভূতি জাগছে। রাতে ঘুমানোর আগে আমি ভাবছিলাম ফারিয়ার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনকে আরও সমৃদ্ধ করছে। আমি জানতাম তার মনের কাছে পৌঁছাতে আরও সময় লাগবে, কিন্তু আমার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল ফারিয়া একদিন আমার অনুভূতি বুঝবে। আমি ঠিক করলাম আমি তার পাশে থাকব, তার বন্ধু হিসেবে, তার সুখের জন্য, যতক্ষণ না সে আমার ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত হয়। সকালে আমি আর ফারিয়া গ্রামের একটা পুরনো মন্দিরের কাছে গেলাম, যেখানে ফারিয়া প্রায়ই যেত। মন্দিরের চারপাশে ফুলের গাছ আর শান্ত পরিবেশ আমার মনকে ভরিয়ে দিল। ফারিয়া ফুল তুলে মন্দিরে দিতে গেল, আর আমি তার পাশে দাঁড়িয়ে তার শান্ত ভাব লক্ষ্য করছিলাম। প্রার্থনা শেষে সে বলল, ভাইজা, এখানে এলে মনে হয় জীবনের সব জটিলতা দূর হয়ে যায়। আমি বললাম, আর তোর পাশে থাকলে আমরা জীবনের সব জটিলতা দূর হয়ে যায়। সে মৃদু হেসে বলল, তুমি না সব সময় আমাকে খুশি করার কথা বলো। দুপুরে ফুফু আমাদের গ্রামের একটা পুরনো বন্ধুর বাড়িতে নিয়ে গেলেন। সেখানে আমরা অনেক পুরনো গল্প শুনলাম। ফারিয়া সবার সঙ্গে এত সহজে মিশে যাচ্ছিল যে আমি মুগ্ধ হয়ে তাকে দেখছিলাম। ফিরে আসার পথে আমি বললাম, ফারিয়া, তুই যেভাবে সবাইকে আপন করে নিস, এটা আমার খুব ভাল লাগে। সে হেসে বলল, ভাইজা, তুমিও তো আমাকে এতটা আপন করে নিয়েছ। তার কথায় আমার মন আনন্দে ভরে গেল। বিকেলে আমরা গ্রামের একটা ছোট্ট নৌকায় নদীতে বেড়াতে গেলাম। ফারিয়া নৌকার একপাশে বসে পানির দিকে তাকিয়েছিল। আমি বললাম, ফারিয়া, তুই যখন এভাবে চুপ করে থাকিস তখন কি ভাবিস? সে একটু চুপ করে বলল, ভাইজা, আমি ভাবি জীবনে সত্যিকারের ভালোবাসা কিভাবে হয়। তুমি যেভাবে আমার জন্য অপেক্ষা করছো, এটা আমাকে অনেক কিছু ভাবায়। আমি বললাম, ফারিয়া, আমার অনুভূতি তোর জন্য সবসময় একই থাকবে। তুই যখন প্রস্তুত হবি আমি তখনও তোর পাশে থাকব। সে মুচকি হাসল, আর আমার মনে হলো তার হাসিতে একটা নতুন উষ্ণতা। সন্ধ্যায় আমরা বাড়ির ছাদে বসে তারা দেখছিলাম। ফারিয়া বলল, ভাইজা, তুমি কখনো ভেবেছ আমাদের জীবনটা কোন দিকে যাবে? আমি বললাম, আমি শুধু চাই তুই আমার জীবনের একটা অংশ হও। তুই যেখানে থাকবি আমার জীবন সেখানেই পূর্ণ হবে। সে চুপ করে আমার দিকে তাকাল, তার চোখে একটা গভীর অনুভূতি। সে বলল, ভাইয়া, তুমি যে আমার জন্য এত কিছু করো, এটা আমার কাছে অনেক বড়। আমি ধীরে ধীরে তোমার অনুভূতি বুঝতে পারছি। তার কথায় আমার হৃদয় আনন্দে ভরে উঠল। রাতে ফুফু আমাদের গ্রামের একটা পুরনো গল্প শোনালেন, যেখানে ধৈর্য আর বিশ্বাস একজনকে তার প্রিয় মানুষের কাছে পৌঁছে দিয়েছিল। ফারিয়া গল্প শুনতে শুনতে আমার দিকে তাকাচ্ছিল। আমি বুঝলাম সে আমার ধৈর্য আর অনুভূতির কথা ভাবছে। গল্প শেষে সে বলল, ভাইয়া, তুমি সত্যি অনেকটা সেই গল্পের মতো। আমি হেসে বললাম, আর তুই আমার গল্পের সবচেয়ে সুন্দর অংশ। সে মৃদু হেসে মাথা নাড়িয়ে পরের দিন আমরা গ্রামের একটা ছোট্ট বাজারে গেলাম। ফারি আমার জন্য একটা হাতে বোন মাফলার কিনো। সে বলল, ভাইয়ার শহরে ফিরলে এটা পরে আমাকে মনে করবে। আমি বললাম, ফারিয়া, তোকে মনে করার জন্য আমার কিছুর দরকার নেই। তুই আমার হৃদয়ে সব সময় আছিস। সে হাসল, আর আমি দেখলাম তার হাসিতে একটা নতুন উষ্ণতা। আমি বুঝলাম তার মন আমার দিকে ধীরে ধীরে ঝুঁকছে। সন্ধ্যায় আমরা বাড়ির উঠোনে বসে ফুফুর সঙ্গে গল্প করছিলাম। ফারিয়া হঠাৎ বলল, ভাইজা, তুমি যে আমার জন্য এতটা ধৈর্য ধরেছ, এটা আমাকে অনেক কিছু শিখিয়েছে। আমি এখন বুঝতে পারছি ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, সম্মান করাও। আমি বললাম, ফারিয়া, আমি শুধু চাই তুই সুখী থাকিস। তুই যদি আমাকে বেছে নিস আমি সারা জীবন এসে থাকব। সে মৃদু হেসে বলল, দেখি ভাইজার সময় কি বলে। রাতে ঘুমানোর আগে আমি ভাবছিলাম ভারিয়ার সঙ্গে কাটানো এই দিনগুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। তার কথা, তার হাসি, তার ছোট ছোট কাজ আমাকে আরও বেশি করে তার কাছে টানছে। আমি জানতাম তার মন জয় করতে আরও একটু সময় লাগবে, কিন্তু আমার মনে একটা দৃঢ় বিশ্বাস ছিল ফারিয়া একদিন আমার অনুভূতি পুরোপুরি বুঝবে, আর আমাদের গল্প একটা সুন্দর পরিণতির দিকে এগোবে। আমার গ্রামে থাকার শেষ দিনটি এসে গেল। সকালে ফারিয়া আমাকে বলল, ভাইজা, চলো নদীর পাড়ে একটু বসি। আমরা নদীর ধারে গেলাম, যেখানে সূর্যের আলো জ্বলে ঝিকিমিকি করছিল। ফারিয়া চুপচাপ পানির দিকে তাকিয়েছিল। আমি বললাম, ফারিয়া, তুই একটু চুপচাপ কেন? সে মৃদু হেসে বলল, ভাইয়া, আমি ভাবছি তুমি যে আমার জন্য এতটা করেছ, আমি কিভাবে তার প্রতিদান দেব। আমি বললাম, তোর হাসি আমার সবচেয়ে বড় প্রতিদান। তার চোখে একটা উষ্ণতা দেখলাম, যেন সে আমার কথা গভীরভাবে অনুভব করছে। দুপুরে ফুফু আমাদের জন্য বিশেষ খাবার তৈরি করেছিলেন। খেতে খেতে ফারিয়া বলল, ভাইজা, তুমি শহরে ফিরে গেলে আমাকে ভুলে যাবে না তো? আমি হেসে বললাম, ফারিয়া, তুই আমার হৃদয়ে আছিস, তোকে ভোলা সম্ভব নয়। ফুফু হাসতে হাসতে বললেন, তোরা দুজনে এমন কথা বলিস যেন কোনো গল্পের দৃশ্য। ফারিয়া মুচকি হেসে মুখ নিচু করল। আমি তার হাসি দেখে মুগ্ধ হলাম।
বিকেলে আমরা গ্রামের একটা পুরনো গাছের নিচে বসলাম। ফারিয়া হঠাৎ বলল, ভাইজা, আমি অনেক ভেবেছি তুমি যে আমার জন্য এতটা ধৈর্য ধরেছ, আমাকে এতটা সম্মান করেছ, এটা আমার মন ছুঁয়ে গেছে। আমি বুঝতে পারছি আমিও তোমাকে পছন্দ করি। আমার হৃদয় আনন্দের লাফিয়ে উঠল। আমি বললাম, ফারিয়া, তুই আমাকে কথা বললি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সে মৃদু হেসে বলল, তবে এখন আমাদের পরিবারকে বলতে হবে। রাতে আমরা ফুফুর কাছে গেলাম। আমি ফুফুকে বললাম, ফুফু, আমি আর ফারিয়া একসঙ্গে জীবন শুরু করতে চাই। ফুফু প্রথমে একটু অবাক হলেন। সে বললেন, আমি জানতাম তোদের মধ্যে একটা বিশেষ বন্ধন আছে। আমার আশীর্বাদ তোদের সঙ্গে আছে। ফারিয়া ফুফুর কাছে গিয়ে বলল, আম্মু, তুমি রাগ করোনি তো? ফুফু হেসে বললেন, রাগ করব কেন, তোরা দুজনেই আমার সন্তান। কয়েক সপ্তাহ পর ফারিয়ার বাবা বিদেশ থেকে ফিরলেন। আমরা তাকে আমাদের সম্পর্কের কথা জানালাম। তিনি প্রথমে একটু চিন্তিত ছিলেন, কিন্তু ফুফু তাকে বোঝালেন। অবশেষে তিনি আমাদের সম্পর্ক মেনে নিলেন। আমাদের বিয়ের প্রস্তুতি শুরু হলো। বিয়ের দিন ভারিয়াকে বধূ সাজে দেখে আমার মনে হলো সে যেন একটা স্বপ্নের ছবি। আমরা দুজনে হাতে হাত ধরে নতুন জীবন শুরু করলাম। বিয়ের পর আমরা একসঙ্গে গ্রামে ফিরে এলাম। নদীর পাড়ে বসে ফারিয়া বলল, ভাইয়া, তুমি যে আমার জন্য এতটা অপেক্ষা করেছ, এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমি বললাম, ফারিয়া, তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমরা দুজনে হেসে উঠলাম। আর সেই মুহূর্তে আমার মনে হলো আমাদের বন্ধুত্ব আর ভালোবাসা একটা পূর্ণতা পেয়েছে। বন্ধুরা, ভালোবাসা এমন একটা জিনিস যা ধৈর্য, সম্মান আর বিশ্বাসের উপর দাঁড়ায়। আমি ভারিয়ার জন্য অপেক্ষা করেছিলাম, তার সিদ্ধান্তকে সম্মান করেছিলাম, আর সময়ের সঙ্গে সে নিজেই আমার অনুভূতি বুঝতে পেরেছিল। তাই জীবনে যদি কাউকে সত্যি ভালোবাসো, তাকে সময় দাও, সম্মান করো, দেখবে ভালোবাসার মানুষটি নিজেই একদিন তোমার কাছে ফিরে আসবে। গল্পের শেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলতে চাই, ভালোবাসা জোর করে আসে না, এটা দুটি মনের বিষয়, যেখানে ধৈর্য আর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। তাই মন থেকে কাউকে ভালোবেসে থাকলে বন্ধুরা, তোমরা ধৈর্য আর বিশ্বাস রাখো, দেখবে ভালোবাসার মানুষ একদিন তোমাদের কাছে ঠিকই ফিরে আসবে। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।